producer Anil Chandra Devnath. We are talking in Bengali, although this is okay. So I'm very sorry. আপনাদের ছবিটা আমার দেখা নয়, তাই আমি একটা জিনিস আগেই বলবো। প্রথমে একটু প্লিজ tell us about your film, the director's note, which is why I asked you to come to the center. Director's note, we will start with that and then we will go on to the other aspects of it. Thank you for coming. This film about a... Welcome to Kolkata International Film Festival. আমরা নানান জায়গায় হচ্ছে এবং ছবি আমাদের নানান জায়গায় দেখাতে হচ্ছে বলে সবার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, সেই জন্য প্লিজ প্রসিড। হ্যাঁ, বাংলা ছবি যখন বাংলাতেই বললে ভালো না। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরায় চলবে, এটা হচ্ছে একজন স্বাধীনতা সংগ্রামীর টিচার যাকে ইস্ট পাকিস্তান থেকে ডিসপ্লেস হয়েছে, ডিসপ্লেস ছোট করে বলছি, ডিসপ্লেস হয়ে উনি ত্রিপুরা এসেছেন। ত্রিপুরাতে একটা কমিউনাল ইনসার্জির কারণে ওনাকে আবার পাহাড় থেকে সমন্বয়ে আসতে হয়। যখন উনি বাংলাদেশ ইস্ট পাকিস্তান থেকে যখন উনি মাইগ্রেট হয়ে আসেন তখন ওনার মেয়ে হারিয়েছেন। মেয়েকে তখন একজন অন্য কমিউনিটির লোক পরিবার বড় করে দেখভাল করেন। আর যখন উনি ত্রিপুরায় আসেন তখন ওনার ছেলের সাথে, উনি এখানে স্কুল করেন, ওনার ছেলের সাথে ওনার ট্রাইবাল কমিউনিটি, যে কমিউনিটি ওনাকে শেল্টার করেছে, তো ওদের পারিবারিক বিয়ে হয়। বাট ওই ইনসার্জেন্সি কারণে যখন 71-এ যখন মাইগ্রেন্ট মানে ইয়ে বলছে মানে কি বলে রিফিউজিরা যখন উঠছে, তখন ইনসার্জেন্সি হওয়াতে তখন ওনার ফ্যামিলি ওই ওনার ছেলে একটা মানে এক্সট্রিমিস্ট এটাকে ওনার ছেলে আর ওনার ওয়াইফ কত হন, আর তারপর উনি কিছুটা সময় পরে উনি সমুদ্রে চলে আসেন। এই স্টোরিটা অ্যাকচুয়ালি অনিল চন্দ্র দেবনাথ, হ্যাঁ উনি স্টোরিটা করেছেন কারণ উনি আমি ওনাকেই জিজ্ঞেস করে চাইলে এটা কি আপনি কোন মেটাফর হিসেবে মানে একটা ফ্যামিলি ব্রেক করে যাচ্ছে, কেউ এখানে কেউ সেখানে হারিয়ে যাচ্ছে বা আর কারোর কাছে শেল্টার পাচ্ছে। আমরা যদি ইতিহাসটা এই রিজনের দেখি, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভেঙে গিয়ে পাকিস্তান হয়ে যাচ্ছে, কখনো সেটা বাংলাদেশ, কখনো ত্রিপুরার সঙ্গে যোগাযোগটা হালকা হয়ে যাচ্ছে, কখনো শেল্টার পাচ্ছে অন্যত্র। এটা কি একটা মেটাফর আপনার ফ্যামিলিটা? সত্যি কথা বলতে গেলে এখানে দেশ ভাগের পরে প্রকৃতপক্ষে একটা জাতিভিত্তিক বা ধর্মভিত্তিক যে দেশ বিভাজন ইংরেজরা তৈরি করেছিল সেটাকে মেনে নিয়ে আমাদের ভারতের নেতৃত্বরা যেভাবে দেশটাকে ভাগ করেছেন, তার ফলে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে বর্তমান পাকিস্তান বা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ যারা প্রাণ দিয়েছিলেন, খেটেছেন, তারা এই আশাই করেছিলেন যে দেশ স্বাধীন হলে আমরা ভালো থাকবো, ইংরেজকে তাড়িয়ে আমরা ভালো থাকবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশ ভাগের পরে এই বিশেষ করে পূর্ববঙ্গের একটা বিশাল অংশ আমাদের ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যায় ধর্মের ভিত্তিতে বিভাজনের ফলে। তাতে বিশেষ করে হিন্দু বাঙালিরা সেই 47 সালের স্বাধীনতার দিনের আগে থেকেও অত্যাচারিত হতে 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 একটা শেষ পর্যন্ত এসে যায়, যা আজও চলছে। কিন্তু আমি যে পরিবারটা নিয়ে লিখেছি যে গল্পটা, তার আমার কাহিনী ছিল নিজ দেশে পরবাসী। পরবর্তীকালে আমরা এটাকে পরবাসী বলে শুধু ফিল্মটা করেছি। সেখানে এই পূর্ববঙ্গের বাঙালিদের একটা বিশাল অংশ
ত্রিপুরা রাজ্যের সঙ্গে যুক্ত ছিল স্বাধীনতার আগে, যাকে বলা হতো চাকলা রোশনাবাদ। চাকলা রোশনাবাদটা দেশ বিভাগের পর এটা ভাগ হয়ে চলে যায় পূর্ববঙ্গে। তার একটা অংশ ত্রিপুরা রাজার অধীনে, পুরো চাকলা রোশনাবাদটাই ছিল ত্রিপুরা রাজ্যের রাজার অধীনে। দেশ স্বাধীন হওয়ার পরেও আরো 2 বছর এই রাজ্যটা স্বাধীন রাজ্য হিসাবে চিহ্নিত ছিল। পরবর্তীকালে দেশ বিভাজনের ফলে যেখান থেকে ত্রিপুরা রাজ দরবারের সমস্ত পয়সা আসতো, রেভিনিউ আসতো, সেটা পূর্ববঙ্গের চাকলা রোশনাবাদ, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের থেকেই পয়সা আসতো। পাহাড় অঞ্চলে যারা বসবাস করতেন তারা কখনো রেভিনিউ দিতেন না, আজ দেন না। কিন্তু সেই পয়সাটাই, সেই রেভিনিউটাই রানে বন্ধ হয়ে যায়, রাজা ছিলেন না। তারা রেভিনিউ দিতেন না বা আজও দেন না, সেটা কি ডিফারেন্স হিসেবে না গরিব ছিল? না, তখন তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। আজকে আর্থিক অবস্থা ভালো হয়েও সাংবিধানিক সুযোগের বলে ওদের পয়সা দিতে হয় না, রেভিনিউ দিতে হয় না। সুযোগগুলি তারা অ্যাভয়েড করছে সাংবিধানিক সুযোগ থেকেই, কিন্তু তাদেরকে রেভিনিউ দিতে হয় না, তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। এই সুযোগগুলি ওরা কনস্টিটিউশনাল প্রিভিলেজ, রাইট। তো সেখানে এই পরিবারটা, যিনি প্রচন্ড সুভাষ ভক্ত ছিলেন, নেতাজির ভক্ত ছিলেন, স্বাধীনতা সংগ্রামে আন্দোলন করেছেন, কুমিল্লা জেলা একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ, নিমাই মাস্টার, তিনি পরবর্তী স্বাধীনতার পরে সেখানে চাকরি পেয়েছিলেন। সে নিমাই মাস্টারি চাকরি করতেন, শিক্ষকতা করতেন। সেই লাইফ স্টোরি। তো তিনি তারই কাহিনী নিয়ে লেখা। যদিও এমন নিমাই মাস্টারের মতো হাজারো লাখ কোটি হিন্দু বাঙালিরা পূর্ববঙ্গ থেকে, বর্তমান বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, তবু আমি নিমাই বাবুর গল্পটাকেই এখানে লিখেছি, সেটাই আমি বলতে চাই আপনাদের। ডাইরেক্টরকে জিজ্ঞেস করে মনেট কিভাবে উচ্চারণ, এটা সেটা প্রশ্ন নয়, দিস ইজ জাস্ট মাইসেলফ। আপনি একটু বলুন এই গল্পটা কেন আপনি সিলেক্ট করলেন? এটা আপনার, is it your, this is not your debut, debut তো আগে হয়ে গেছে, করেছে ফিচার অ্যাকচুয়ালি কি হলে বম্বে থাকি, আমি টিভি কমার্শিয়াল করি, তো আমি শহর থাকি বম্বে কসমেটিক সিটি। আমার সবসময় গ্রাম আমাকে কাটে, কেন আমি ছোটবেলা ওই আমার আগরতলা শহরটা চারিদিকে মোটামুটি বাংলাদেশ দিয়ে ঘেরা। তো আমি স্কুলের সময় যখন স্কুল টাইমে আমাদের সাইকেল করে ওখানে যেতাম, দেওয়ার ফেন্সিং। তো কি হয়েছে, একটা বাড়ি ছিল, এটা আমাদের বর্ডারের ওখানে, বিশাল আম গাছ, বাড়ি, অনেকগুলি ঘর, মানে রান্নাঘর সাইডে, এই মানে শোয়ার ঘর সাইডে। এই 2002 গেলাম। আমি অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ থেকে ছবি এখানে করেছি, তারপর দিল্লি ইউনিভার্সিটি। তো আমার রবীন্দ্রনাথী যারা টিচার বা আমার দিল্লি ইউনিভার্সিটি টিচাররা এক্সিমিনার হয়ে যেতেন ত্রিপুরা আর্ট কলেজে, ওদেরকে ওই জায়গাটা নিয়ে যেতাম। আর্ট কলেজ, আমি সাতজনেই বাস করেছি পুনা ইউনিভার্সিটি থেকে। তো আমি দেখতাম কি তখন ছোট, মানে ইমোশন বাংলা ভাগে ওখান থেকে এসেছেন, আমি সেইভাবে কানেক্ট করতে পারতাম। তো দেখতাম কি ওই ফেন্সিং এর ওই পাড়ে গিয়ে ওরা বাংলাদেশটা দেখার চেষ্টা করতো, মনে হতো ওদের মানে টাকা। তো এরকম হয়েছে। তো আমি লকডাউনে একটা গল্প ভেবেছি, লকডাউনে কেন গল্পটা ভাবা হয়েছিল ওই জায়গাটা নিয়ে। যখন আমি লকডাউনে গেলাম, আমার 2-2.5 কিলোমিটার বলে গিয়ে ওই বাড়িটা জায়গা, মানে ওই জমিটা, সরি ওই গ্রামটা আগে দেখলাম কি ওই ফেন্সিং হয়ে গেছে, সেই আম গাছটা কাটা পড়ে গেছে, আর ওই বাড়িটা কিছু বাড়ি ওদিকে, কিছু বাড়ি দিকে। তো আমি একটা গল্প লিখেছিলাম, নাম হচ্ছে ম্যাঙ্গো পোস্ট বলে একটা গল্প। ওটা গাছ কাটা হবে, সেই গ্রামটা মানে হিন্দু মুসলিম বা ইন্ডিয়া বাংলাদেশের কোনো ডিভিশন জানতো না, সেই গ্রামটাকে একটা ফেন্সিং করা হচ্ছে। এই গ্রামটার গাছটাকে বাঁচানোর জন্য এখন সবাই মিলে এটাকে লড়াই করছে। বেসিক্যালি ওই একটা মানে সিস্টেম যখন একটা লাইন
একটা ইমোশনের উপর ইয়ে করে ল্যান্ডস্কেপ লাইন যেমন রান্নাঘরও ভাগ করে দিয়ে করেছিল, সেইটারই একটা তখন ওনার সাথে আমার পরিবার সাথে আমার ছোটবেলা থেকে আমরা আমাদের পারিবারিক সংবাদ তো উনি আমার গল্পটা যখন শুনিয়েছিলেন তো প্রথম আমার খুব রিয়াকশনটা সেরকম ছিল না পরে যখন আমার একটু স্লো রিয়াকশনটা হয় তো আমি যখন 2 দিন হলো 3 দিন হলো তখন আমি এসে বললাম যে ফিল্মটা আমি পড়বো কেন কি হয়েছে তার আগে 2 দিন আগে আমি কিছু জায়গায় ভিজিট করেছি সেই আগে যে 20 বছর আগে 15 বছর যে আমার ভিজিট যেগুলি করেছিলাম আমার টিচারদের নিয়ে ভাই নিয়ে ওগুলি আমি কানেক্ট করতে পারি তারপরে ওনার সাথে আমি ট্রেনিং করার সময় আমরা কিছু রিসার্চও করেছি এবং নিমাই মাস্টার বলে একজন আছেন যে বাংলাদেশ থেকে তখন ইস্ট পাকিস্তান থেকে উনি মানে পালিয়েছে বলবা চলে এসেছে মানে ইন্টারেস্টিং হয়েছে কি ইন্টারেস্টিং জিনিসটি মানে এই সাইডটা হচ্ছে কি জঙ্গল এই সাইডটা জমি তো উনিও স্কুল টিচার ছিলেন স্কুল টিচার প্রথম যখন উনি যখন অ্যাটেম্প করেন তখন ইস্ট পাকিস্তানের মিলিটারি গাড়ি ফিরে এসে জামা মানে ওরা জামা পরা ছিল তো ওখান থেকে মিলিটারি গুলি করেছে 2-3 দিন পরে ওরা আবার স্টেপ নিলেন জামাপোজ হয়ে গেছে যেই জমিটা যেরকম কালো সেরকমই জামা পরে ওরা ওখান থেকে মানে ইন্ডিয়া চলে গেছে এরকম ছোট ছোট গল্প তারপর আমি চাকদা গিয়েছিলাম চাকদাতে আমি হেমেন মাস্টার মশাই একজন আছে চাকদাতে যে গ্রামটা নাম হচ্ছে হরিয়াকি গ্রাম ওখানে সব বাংলাদেশ থেকে এসেছে ওখানকার একজন মাস্টার উনি বাংলাদেশ থেকে আগে এসেছিলেন বাট 71-এ উনি 20 কিলোমিটার হেঁটে বা 10 কিলোমিটার হেঁটে যেতে ওখানে যারা পূর্ণদস্যু ওদেরকে পড়াতেন বুঝতে পারছি মানে কোথায় লিঙ্কটা আমি দেখেছি মানে ইভেন সরি আমি বনগা গেলাম বনগা গিয়ে আমি একটা চায়ের দোকান চালটা ছিলাম বিকজ আমার একজন কলেজ মেট ওখানে আছে সব মাইগ্রেন্টদের যে রুটস এর প্রতি টান সেটাকে একত্র করে এটাকে তো আমি কি হয়েছে আমাকে একজন আমার বন্ধু বলছে ও ফিল্ম ডিরেক্টর ফিল্ম করেছে তো ওখানকার গ্রামের লোক বলছে এবার গল্পটা বলো তাই গল্পটা বললাম ছোট করে আমাকে যা বলে এ তো আমাকেও গল্প নিয়ে সিনেমা বানাইছে তারপরে আমি ওখানে মনে হচ্ছে সুপার হিরো হয়ে গেছে আমি যখন ফিরি ওখান থেকে আমি যাওয়ার সময় একাই টোটো করে গেছি যখন আমি ফিরে এখান থেকে টোটাল আমরা 30-35 জন আমাকে সিও করতে তো ওই গল্পগুলি মানে ফিল্ম করার আগে পড়ার পরে ওই ইমোশনাল টাচটা ফিল্মটা আমি ডিরেক্ট করেছি তা না ওটা মনে হচ্ছে আমি কিছু বলার রেসপন্সিবিলিটি আমার ছিল বা ওনারও ছিল আমার ছিল আমি কো-প্রডিউসারকে এবারে জিজ্ঞেস করবো কো-প্রডিউসার লক্ষ্মী ঝাঁপি কতটা ফাইন্যান্স হাতে টেনে রাখতে হয়েছে এবং এরপরে কিভাবে এটাকে প্রচার করবেন বা এক্সিবিট করবেন আমার সমস্তটাই যিনি প্রডিউসার সাহেব উনি আমার কাকু হন তো ওনার কাছ থেকে ছোটবেলা থেকে সবকিছু শেখা বা নিজেকে কিভাবে তৈরি করা যায় উনি নিয়ে হাত ধরিয়ে আমাকে শিখিয়েছেন তো যখন উনি প্রথম গল্পটা লিখলেন তো আমাকে শোনালেন শোনাবে একটা গল্পটা তখন আমি বললাম এই গল্পটা তো আমি ঠাকুমার কাছে শুনেছি আচ্ছা তখন উনি বললেন এটাকে আমি বই রূপে করতে চাই তখন আমি ইচ্ছে প্রকাশ করি এটাকে সিনেমা করা যায় না তখন উনি বেশ কিছুদিন আপনি প্রোঅ্যাক্টিভ হয়ে হাত বাড়িয়ে ওটাকে না থেকে মানে কিছুটা ওরকমই তো আমি আবদার করলাম কাকুর কাছে যে এটা কি সিনেমা করা যায় না তখন উনি বলছেন যে আমি ভেবে দেখছি তো কিছুদিন পরে কিন্তু কতটা ফাইন্যান্স লাগবে কতটা আপনারা বাড়ি থেকে বার করলেন বা অন্যান্য কোনো গ্রান্ট পেলেন একটু বলবেন এটা আমি না বলে যদি প্রডিউসার আমি কমপ্লিটে তার আগে প্রায় 2 বছর ধরে ফিল্ম মানে পিচ করছিলাম তো আমি অনেক লোকের ইয়েতে বললাম যে দুনি মঙ্গল পিচ করতে বলছি তো আমার স্টোরি ডেভেলপ হতো বিকজ আই ওয়াজ থিঙ্কিং অফ মেকিং এ ফেয়ার ফিল্ম নট এ কমার্শিয়াল সো আমার সাথে উনি আমার বাড়িতে গিয়েছিলেন তো আমি পুরো কমপ্লিট ছিলাম আমি এলাম যোগাযোগ হলো কথা হলো উনি আমাকে প্রথম গল্পটা আমি বুঝতে পারছি না যদি ফিল্মটা বানাবেন পুরো লোক ফিল্ম বানাবেন আমি জানি কমে জায়গাতে কমে না ফিল্ম মেকিং film plant script like very film like a producer in a producer is a very tough job, it's a different job, different ballgame.
তো কি হয়েছে, আমি প্রথম খুব কম টাকা বলেছি, ঠিক আছে আমি অ্যামাউন্টটা বলবো না, সেটা মানে 4 ডাবল হয়ে গেছে। আমি প্রথম একটা অ্যামাউন্ট বলেছি, কারণ গল্পটা আমি চেয়েছি যে ফিল্মটা হোক। আমি জানি ত্রিপুরাতে কত এক্সপেন্স হতে পারে, বা আমি জানি আমি যদি বেশি বাজেট করি, আমি জানি ওই একটা ক্ষমতা যদি ওই বাজেটের মধ্যে আমরা শেষ করবো। বাট আলটিমেটলি যখন আমাদের আরো এঙ্গেজমেন্ট হলো, স্ক্রিপ্টটা এলাবোরেট হলো, উনি আমাদের ফ্রি হ্যান্ড দিয়েছেন যে ঠিক আছে ওটা করেন। আমি কখনো ভেবেছিলাম যে সিরিয়াসলি বলতে থাকি অনুরাগ কাশ্যপের মতন দৌড়ে যাবো, বা অনুরাগ কাশ্যপ বলে না যে পুরো দুনিয়াটা আমাকে আমার ছেলেকে আমি ওখানে এটাকে সেভ করাবো। মানে আমার ক্যানভাসে সরি আমার ফিল্মের ক্যানভাস থেকে বড়, not taking to different. That was not my initial plan because budget was very. আমি এখানে একটা ছোট্ট করে আরেকটা গল্প বলি। এখানে কালকে আরম্ভ হলো চিত্রাশিল্পী নতুন নাম দিয়ে মাইগ্রেশনের গল্প বলে আমি এই গল্পটাতে আসছি। হাবিবুর রহমান যিনি প্রডিউসার, ওনাকে কেউ বলে যে এই একটা ছবি আপনি করলে এত বড় ক্যানভাস, এটার টাকা ফেরত পাবে? তুমি বললেন বড় বড় ক্যানভাসে নিউ ইয়র্কের ছবি পেন্টিং লোকে কেনে কত টাকা দিয়ে? মনে করো আমি একটা জীবন্ত ছবি পেন্টিং, জীবন্ত পেন্টিং কিনলাম, লোকে যখন পেন্টিং কেনে তখন তো সেটা ফেরত পাওয়ার আশা করে না। তো এই কথাটা তোমার গল্প শুনে আমি বলে যাচ্ছি, আমি যে অ্যামাউন্টটা বলেছি বলবো না, উনি আমাকে এক জায়গায় বলো না, সবাই ছবি দেখুক তারপর বলছি না। ওই অ্যামাউন্টটা আমাদের ফিল্ম হয়নি, ওটা 4 ডাবল হয়ে গেছে। তো উনি আমাকে বলছেন যে 4 ডাবলটাই বলে থাকবো না, 4 ডাবলটা বলবো না, আমি প্রথম ডাবলটা বলি। আমি তো না, আমার একটা অ্যাকচুয়ালি একটা ফিল্মটা বানাতে হবে, একটা লোগো ছিল কি ফিল্মটা বানাতে হবে, প্লাস এই গল্পটা আমার আগের গল্পের সাথে প্রথম গল্পের সাথে ঘটছে। ফরচুনেটলি আনফরচুনেটলি আমি আগের পরের ওই ফিল্মটা করছি না, বিকজ হি ইজ ম্যাচিং উইথ দিস স্টোরি। আমি সেভ করেছি, বাট আমার কাছে আসাটা আমাকে সেক্রেটারি করতে হবে। হ্যাঁ, আলোচনাটা আপনারা সুন্দর করছেন, সিরিয়াস জায়গা থেকে ধরার জন্য আমি বলছি যখন বলবো সিরিয়াস জায়গায় আছি আমি। একচুয়ালি কি হচ্ছে কি, ওনার জার্নিটা বলছি আমি কি করে আমার ফিল্মটা, আমাদের বাজেট ছিল না যে আমার গল্পটা কিভাবে হয়। উনি আমার একটা জায়গাতে দেখে বললেন, কাকু আমি ওই জমিটা বিক্রি করেছি, ওর মধ্যে হয়ে যাবে। উনি ফার্স্ট জমি বিক্রি করেছে। আমি ওই জার্নিটা বলছি, একটা ফিল্ম মেকার স্ট্রাগল আর ডিরেক্টর প্লাস প্রডিউসার থাকে, যিনি কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে না। আমি বুঝতে পারছি ওই স্ট্রাগলের কথা বলছি, জমি বিক্রি করেছে। সেটা আমার একটা বড় ইমোশনাল রিঅ্যাকশন যে আমার চোখে অল করতে হবে। লোক যখন ওনার যখন একটা মানে রক্ত জল করে একটা মানে খাটনি করে জমি কিনে বিক্রি করছে, সেটার জন্য কেন উনি ওনার গল্প বলতে চাইছেন, বিকজ ওনার একটা দায়িত্ব আছে, বিকজ উনিও কোনো সময় ওই দেশ থেকে এসে, আপনি বলতে 62-তে এসে। তো আমার রেসপন্সিবিলিটি, ফিল্মটা ডিরেক্ট করিনি, আমার মনে হচ্ছে একটা রেসিপি আমি বলছি রেসপন্সিবিলিটি আমি তো এই সুবাদে এখন আমার ইচ্ছে হচ্ছে যে না আমি আর কিছু ফেস্টিভ্যাল দেখি, হ্যাঁ করে নিই। কষ্ট করে ফিল্ম যখন বানিয়ে নিয়েছি তাহলে দেখি আগে, কারণ আমার জীবন কাহিনীর একটা সিনেমা লিটারেট অডিয়েন্সের কাছে আগে পৌঁছতে একদম। আমি এবারে যেহেতু সময়টা সীমিত, আমি কিন্তু তুমি পরে সবসময় জিজ্ঞেস করো না, আগে জিজ্ঞেস করো আমার না প্লিজ মেনশন আপনার